লসের শুরু সেই করেন। জায়গা থেকে আমার আপনার বক্তব্য আমি চাচ্ছি যে গভর্নমেন্টের বাজেটের পরবর্তী সময়ে পূর্বে যে প্রজেক্ট লসে ছিল বা লসে জায়গা সেই জায়গাগুলো এই নতুন গভর্নমেন্টকে ঝুঁকিটা কি কম নেওয়া উচিত? এবং বিশেষ করে যেহেতু একটা তেলের একটা তেল থেকে বিশ্ববাজারে একটা সংকট চলছে, পাশাপাশি আজকে আমি দেখলাম আপনার আরব আমিরাত ওপেক থেকে তার মেম্বারশিপ, আরব আমিরাত ওপেক থেকে বেরিয়ে আসছে। কারণ আরব আমিরাত তার সম্পদ হচ্ছে নতুন এই পরবর্তী সময়ে মনে হচ্ছে যে পেট্রোলিয়াম তেলের যে চ্যানেল আছে সেই কান্ট্রি গুলো একটা সংকটে। আরব আমিরাত এখন আজকে ওপেক থেকে তার মেম্বারশিপ নিয়েছে। এই সংকট আরো জোর হবে সামনে তেল এবং পেট্রোলিয়ামের যে বা যে চ্যানেলটা আছে। হ্যাঁ, এটা সংকট তো বাড়বে। বাড়বে। বাংলাদেশে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া গেছে, অনেকগুলা তেলের জাহাজ চলে আসছে, চট্টগ্রাম বেড়ছে এবং এরপরে সাপ্লাই বাড়ছে, এখন তেল পাওয়া যাচ্ছে। কিন্তু এটা তো সাময়িক ব্যাপার। হরমুজ প্রণালীতে যদি মানে একটা হরমুজেই কিন্তু আসলে পুরা শান্তি আলোচনাটা এখন আপনার গিয়ে আছে। এটার কনসিকুয়েন্স আমেরিকা বুঝতে পারেন যে ইরানে তো সাকসেসফুলি ইরানের ভেতর থেকে, ইরানের ভৌগোলিক এলাকা থেকে এটাকে নিয়ে আসবে তার ভৌগোলিক এলাকার সংলগ্ন হরমুজে। এবং হরমুজে এখন ইরানের সহযোগিতা ছাড়া কেউ পার হতে পারছে না, কিন্তু বাস্তবতা। এই প্রবলেমটা তো মধ্যপ্রাচ্যের উপর বেশি পড়ছে, কারণ আমিরাত সবচেয়ে বেশি করে ইসরায়েলিদের সাথে, জায়নবাদীদের সাথে মেলামেশা করছিল। আপনি জানেন যে সবার আগে মধ্যপ্রাচ্যের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আমিরাত এবং বাহরাইন স্থাপন করে, এবং প্রচুর পরিমাণে ইহুদি পর্যটক আমিরাতে আসা শুরু করছিল, এবং এটা ফিনান্সিয়ালি আমিরাতের জন্য একটা ইনসেন্টিভ ছিল। তো সৌদিরা আপনার মক্কা মদিনা তার সুবাদে ইনকাম করে, আর আমিরাত পর্যটন থেকে ইনকাম করতো। ফলে তার তো এখন মানে একটা একটা বড় ধরনের প্রজেক্ট, পর্যটন প্রজেক্ট যেটার উপরে ইয়ে হয়ে গেছে। তো আমাদের তো সেটা দেখার ব্যাপার না। বাংলাদেশের এখন আমি বলবো না যে একেবারে অস্তিত্বের সংকটে। বাংলাদেশে আপনার প্রয়োজনীয় অক্টেনের একটা বড় অংশ আমরা নিজেরাই করি, অর্ধেক প্রায়। আমাদের এখন রিফাইনারি প্রবলেম আছে। দ্রুত সরকারকে হচ্ছে ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা বাড়ানো এবং আগামীতে বড় প্রজেক্ট করলে রিফাইনারি করা। আপনি বড় প্রজেক্ট করবেন না আমরা বলবো না, বড় প্রজেক্ট কোনটা করবেন? গাড়িতে, বাইকে, আপনার মানে গ্রামে যে আপনি ইয়ে চালাবেন, ইরিগেশনের জন্য যে পাওয়ার পাম্প গুলো চালাবেন, সেখানে তো আপনার ডিজেল দরকার। আপনার ছোট ছোট ইঞ্জিন নৌকা চালায়, এই যে ইয়ে চালায়, এগুলোতে কেরোসিন দরকার হয়। তো সেই জন্য এইগুলাতে আপনার যদি আমরা অগ্রসর হই যে আমরা রিফাইনারির সক্ষমতা বাড়াবো, আরো রিফাইনারি করা, সেগুলা হবে। এবং পেট্রোল মার্কেটিং এর যে নতুন নতুন স্মার্ট মেকানিজম গুলা বাইরেছে, সেগুলাতে গেলে, সেগুলা যদি বড় প্রজেক্ট, কোনো ক্ষতি নাই। কিন্তু বড় প্রজেক্ট মানে আরো আরো মেট্রো রেল, আরো আরো ইয়ে নতুন প্রজেক্ট, এইগুলা এই মুহূর্তে দেশ এফোর্ড করতে পারবে না। বরং এইটা ডাইভার্ট করা উচিত সোশ্যাল সিকিউরিটি স্কিমের দিকে, ডাইভার্ট করা উচিত। আমি এখন শিল্পায়ন বলতে বুঝবো আগামী দিনগুলোতে মানে বিদ্যমান বড় শিল্পকে ধরে রাখতে প্রচুর পরিমাণে ওয়ার্কিং ক্যাপিটাল দিতে হবে। বড় যে শিল্প, বৃহৎ শিল্পগুলো আছে, সেগুলো তো স্বাভাবিক অবস্থায় যদি তাদের ঋণ না বাড়ানো হয়, তো চালু রাখার জন্য যে ওয়ার্কিং, সেটা তো একটা বিরাট চাহিদা। এই জন্য আমি বলবো যে আমাদেরকে মাঝারি ক্ষুদ্র শিল্পে মনোযোগ দেওয়া, ক্ষুদ্র শিল্পে উদ্যোক্তা যারা আসতে চায় তাদেরকে আসার জন্য আগ্রহী করা। এইখানে বিনিয়োগ কম, ঝুঁকিও কম, কর্মসংস্থানের সুযোগ আছে প্রচুর। তো এই 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 ধরনের একটা অ্যাডজাস্টমেন্ট করা। এবং তেলের ব্যাপারে খুব, এটা একটা সেন্সিটিভ ইস্যু। আমাদের অবশ্যই রিনিউয়েবল এনার্জিতে যাইতে হবে আস্তে আস্তে। ওই সৌর বিদ্যুৎ, বায়ো বিদ্যুৎ, যেগুলো, এগুলোর দিকে আমাদের আস্তে আস্তে যাইতে হবে। সেগুলো আমাদের জন্য সম্ভব, আমাদের সে সুযোগ আছে। আমাদের তরুণদের যদি আমরা এইসব ব্যাপারে এঙ্গেজ করি, ছোট ছোট প্রজেক্ট করে, তাহলে এটা হতে পারে। কিন্তু আমি বিভিন্ন জায়গায় বায়োগ্যাস প্ল্যান্ট দেখছি, আর ছোট ছোট বায়োগ্যাস প্ল্যান্ট আমরা ছাদে ছাদে আমরা সোলার প্যানেল দেখতে পাচ্ছি। এগুলো একটু বাড়াতে হবে, আমাদের বাড়াতে হবে। বাড়ালে কিন্তু আমরা যদি অল্টারনেটিভ
ফুয়েল ইয়ে করতে পারি, তাহলে আমাদের তেল ইয়েতে যে রাজস্ব সংস্কার এবং এলএনজি কমাতে হবে। এলএনজিটা ইম্পোর্ট পুরাটা বাইরে থেকে করতে, এটা খুব এক্সপেন্সিভ। আমার গ্যাস উৎপাদন বাড়াইতে হবে। গ্যাসে কিন্তু কোনো শেখ হাসিনার আমলে কোনো নতুন গ্যাস ক্ষেত্রে আমার জানা মতো হয়নি, কিন্তু গ্যাস এক্সপ্লোর করার সুযোগ ছিল, গ্যাস অনুসন্ধান করে গ্যাস ফিল্ড পাওয়ার স্কোপ ছিল, কেন করেন আমি জানি না। তো এইটা এইভাবে আপনার মানে জ্বালানি খাতে আপনার যে জৈব জ্বালানি যেটা, সেইটার পরিবর্তে রিনিউয়েবল এনার্জি, তার সাথে অন্যান্য অনুষঙ্গ যোগ করা, গ্যাস বের করার চেষ্টা করা, নতুন নতুন ক্ষেত্র, এগুলো এখন আমাদের জন্য কার্যকর হবে আর কি। বড় প্রজেক্ট না করা, ছোট প্রজেক্টে আমাদেরকে এঙ্গেজ করা। এবং যেহেতু তেলের একটা সংকটের মধ্যে আমরা আছি, কাজে আমাদের ইস্টার্ন রিফাইনারিকে তার পূর্ণ সক্ষমতায় ফিরিয়ে নেওয়া, নতুন রিফাইনারির চিন্তা ভাবনা করা, এগুলো হচ্ছে এখন খুব প্রায়োরিটি বেসিস আর কি। সাথে হ্যাঁ, পাশাপাশি আপনার যেটা হলো যে আপনার এই যে সৌর বুদ্ধিতে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন যে মেগাওয়াট সৌর থেকে বিদ্যুৎ পাওয়া সম্ভব, সরকার যদি এই সেক্টরটাকে প্রায়োরিটি দিয়ে এখানে বাজেট বরাদ্দ করে সৌর বিদ্যুৎ জায়গাতে। পাশাপাশি ব্যাংক করে আপনার প্রায় 6টা ব্যাংক তো দেউলিয়া হয়ে গেছিল। সরকারের নৈরাজ্য থেকে ব্যাংকিং করার জন্য সরকার বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কতটা ওই জায়গা থেকে নিজেকে ডিসিপ্লিন আসতে পারে। খেলাপি ঋণ তো এখনো 2 লক্ষ খেলাপি ঋণ আছে ব্যাংকিং। আপনি মানে আপনার দস্যুদের দিয়ে, লুটেরাদের দিয়ে ব্যাংকিং সেক্টরের কোনো উপকার, তারা ব্যাংক খুলতে দিবেন, সে মানুষ টাকা জমা দিবে, সে টাকা পাচার করে দিবে। আপনার ব্যাংকিং খাতে লুটেরা চিহ্নিত করা খুবই জরুরি। যাদের বিরুদ্ধে সরাসরি ব্যাংকের টাকা বাইরে পাচারের অভিযোগ পাওয়া যাবে, তাদের সমস্ত শেয়ার বাজেয়াপ্ত করা উচিত। বাজেয়াপ্ত করে আমাদের এখানে ব্যাংকের সংখ্যা প্রয়োজনে অ্যামালগেমেট করে কমাই দেওয়া উচিত। নতুন ব্যাংকের লাইসেন্স দেওয়া উচিত না। যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলাকে, তাদের যে ফান্ড আছে সেটা ধরেন, আপনি ব্যাংকগুলো ইন্টারেস্টেড কি বড় বড় প্রজেক্ট, তাতে মার্জিন অনেক বেশি, ঘুষ বেশি খাওয়া যায়, তা না করে স্মল মিডিয়াম, যেগুলোকে এসএমই বলে, স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, এগুলোতে ইন্টারেস্টেড করা। আপনি মনে করেন যে একটা একটা ব্যাংক 5টা জায়গায় 5,000 কোটি দিচ্ছে, বাকি যে ছোট ছোট উদ্যোক্তা, তাদের টাকা দেওয়ার তাদের অভাব নেই। এখন আজকে বা ঢাকা শহরের যে বেকারি চলে, সব খাবার আইটেম গুলো পাঠায় বিভিন্ন ঘরে বসে আমাদের গৃহিণীরা। তো তাদের ডাইরেক্ট এন্টারপ্রেনিউর করতে আমাদের অসুবিধা কি? একটু যদি কৌশল অবলম্বন করা যায়। আজকে আড়ং যত জামা কাপড় বিক্রি করে, আড়ং মতো বড় বড় স্টোর, তারা তো ছোট ছোট নির্মাতাদের কাছ থেকে 300 টাকা কিনে 900 টাকা বেচছে, 1,000 টাকা কিনে 3,000 টাকা বিক্রি করে। এদেরকে কেন আমরা রিকগনাইজ করি না? আমরা কেন আমব্রেলাটা দিলাম কি যে একটা ডিপার্টমেন্টাল হাউস থেকে আমি কিনতে যাচ্ছি, দাম বেড়ে যাচ্ছে 3 গুণ। এইটার থেকে বেরুলে আমাদের কিন্তু ইকোনমিতে ব্রিদিং স্পেস আসবে। দাম বেড়ে যাচ্ছে, ক্রেতার উপর চাপ পড়ছে। আপনি দেখেন চাল, আতপ চাল, পোলাও চাল প্যাক করে করে বড় বড় হাউস বিক্রি করে, কিন্তু এটা বন্ধ করে দেওয়া উচিত। চাল থাকবে উৎপাদনকারী, বড় জোর মধ্যস্বত্বভোগী, একটা দুইটা লেভেল থাকবে, তারপর ক্রেতার কাছে যাবে, তাতে দাম কম থাকবে। এখন আপনি মনে করেন মানে দেখা যাবে যে বিভিন্ন ভোগ্যপণ্য যে উৎপাদন করে না বড় বড় হাউস, তারা কিন্তু এটাতে চলে আসছে, এটা বেগে ঢুকে মার্কেটিং করে দামটা বাড়াই দেয়, 5% 10% দাম বাড়াই দিচ্ছে। এগুলা ডিসকারেজ করা উচিত। এবং যারা উদ্যোক্তা, যারা কিন্তু তৈরি করতে পারে, কিভাবে তাদের ইকোনমিতে ডাইজেস্ট করা যায় উদ্যোক্তা হিসাবে, কামলা হিসাবে না, তাহলে কিন্তু এটা এটা আসবে। এবং আমাদের শিক্ষা ব্যবস্থা যেটা আছে, এইটাকে তো আপনি যে যে সিস্টেমে রাখছেন এখন, আপনি মনে করেন নানান বিষয় উচ্চশিক্ষা নিয়ে, হয় ব্যাংকে চাকরি করে, মানে সরকারি অফিসে কিরা নিয়ে, তার প্রয়োজনটা কি? ভোকেশনাল ট্রেনিং যদি আমরা বাড়াইতে পারি, ধরেন 8 পাসের পরে যদি দেখি যে একেবারেই মানে তার আর ভবিষ্যৎ শিক্ষার সম্ভাবনা নেই, তারা আমি মনে করেন প্লাম্বার মিস্ত্রি হিসাবে, স্যানিটারি মিস্ত্রি হিসাবে, ইলেকট্রিক মিস্ত্রি হিসাবে, টেলিভিশন মিস্ত্রি হিসাবে আমি তৈরি করতে পারি। সে দেশে যদি কাজ না পারে, কিছু আরবি শিখাই, মিডিল ইস্টে গিয়ে স্কিল টেকনিশিয়ান হিসেবে কাজ করে। আমার যে 1 কোটি লোক মিডিল ইস্টে যে রোজগার করে, পাকিস্তানের 10 লাখ লোক সেই টাকা রোজগার করে, আর ইন্ডিয়ার করে 20টা, এগুলো তো খুব বেশি টাকার বিষয় না। আছে ভোকেশনাল ট্রেনিং স্টুডেন্ট সংখ্যা খুবই কম, সক্ষমতা আরো কম।
আমাদের এখানে ধরেন নার্স তৈরি করা, ফার্মাসিস্ট তৈরি করা, এগুলো তো খুব দরকার। ক্যাটারিস্ট, না আপনার ক্যাটারার, এবং হসপিটাল ম্যানেজমেন্ট, ডাক্তার নার্স আছে, হসপিটাল ম্যানেজমেন্টের লোক কম। এগুলা বিভিন্ন ডিসিপ্লিন আছে। শিক্ষাকে সেদিকে আমাদের নিয়ে যেতে পারে, অর্থাৎ শিক্ষাটা হবে একটা জ্ঞান ভিত্তিক, কৃত্য ভিত্তিক, পেশাভিত্তিক এবং কর্মসংস্থান ভিত্তিক, এবং তার মধ্যে একটা নৈতিকতা থাকবে। যে যে পেশায় যায় সৎভাবে কাজ করবে, সর্বোত্তভাবে যতটুকু পারে সে রুজি রোজগার করবে। এটা এটা একটা শিক্ষার লক্ষ্য হওয়া উচিত। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে রিসোর্স কানেক্টেড করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে গবেষণা সেল বাড়িয়ে পর্যাপ্ত গবেষণার জায়গা থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে গুলোকে ইয়ে করতে পারে না সরকার, মানে ওদিকে কানেক্ট করতে পারে না? করতে পারে, করতে পারে। বিল গেটসরা এবং বিল গেটস এর মতো পৃথিবীতে যারা আছে, তারা চ্যারিটি করে তাদের একেবারেই মানে জমে থাকা পুঞ্জীবিত পুঁজির একটা অংশ চ্যারিটিতে দেওয়ার জন্য, এখান থেকে রিটার্ন চায় না। প্রাইভেট ইউনিভার্সিটি যারা করছে, নাম দিচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি, কিন্তু তারা কিন্তু এটা টাকা কামানোর জন্য করছে। তো এই টাকা প্রচুর কামানোর জন্য, হ্যাঁ, একটা এটা ইনকাম যারা, হ্যাঁ, একটা ইনকাম যারা এটা করছে। সেখানে মুনাফা করে প্রফিট বাড়িতে তো নিয়ে যায়। এখন গবেষণামূলক কাজে তো আপনার একটা ইনভেস্টমেন্ট করতে হয়। আপনি ছাত্র বেতন পাচ্ছেন, টিচারের বেতন দিয়ে দিচ্ছেন। আপনি যদি এটা গবেষণায় যান, তার যে এক্সট্রা লজিস্টিক্যাল সাপোর্ট করবেন, এইগুলোর তো উপায় নেই। কোনো প্রাইভেট ইউনিভার্সিটি উপরের 10টা বাদ দিলে তাদের নিজস্ব কোনো টিচার নাই। বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি থেকে লোকজন পার্ট টাইম যায়, খেপ মারে চলে আসে, তার কোনো কমিটমেন্ট নাই। এমন এমন হয় যে এক টিচার মাসে একটা করে, কেউ সপ্তাহে একটা করে, কেউ সপ্তাহে 2টা করে, টেনে টুনে কোনো রকম সিলেবাসটা শেষ করে দেয়, কোথাও শেষ হয় না। কিন্তু কোর্স শেষ হলে সার্টিফিকেট পেয়ে যাচ্ছে। এটা তো একটা, এও আর একটা আমাদের দেশের আমি মনে করি একটা দুর্ভাগ্য। কিছু ইউনিভার্সিটি দে আর মেনটেনিং স্ট্যান্ডার্ড, কিন্তু মোস্ট অফ দি প্রাইভেট ইউনিভার্সিটি দে আর নট মেনটেনিং স্ট্যান্ডার্ড, দে আর অ্যাকচুয়ালি সেলিং সার্টিফিকেটস। তা আপনি তো জনশক্তি তৈরি হচ্ছে না, সার্টিফিকেট দাঁড়ি তৈরি হচ্ছে। আপনার গতকালকে রয়্যাল ইউনিভার্সিটি নামে একটা অ্যাফিলিয়েটেড বিশ্ববিদ্যালয় নয়, তারা বিশ্ববিদ্যালয়ে আপনার তাদের লিগালিটি নেই, তারা হাজার হাজার সনদ বিক্রি করছে এবং তারা সেই সনদ দিয়ে গভর্নমেন্ট ডিপার্টমেন্ট থেকেও তারা জব করছে, গভর্নমেন্টের থেকে 32 লক্ষ কোটি টাকা লুফে এনেছে সেই সনদদারীরা। এই গভর্নমেন্ট একটা, এখন একটা বৈধ গভর্নমেন্ট আছে, তাহলে এই আপনার রেজিস্টার বিহীন বিশ্ববিদ্যালয় সেখান থেকে সনদ নিয়ে প্রাইভেট এবং গভর্নমেন্ট সেক্টরে জব করে, এই বিষয়গুলোতে সরকারকে নজরদারি করে এই জায়গাগুলো বন্ধ করা উচিত। অবশ্যই, সনদ অবশ্যই দিয়ে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির গ্রেডিং করা উচিত। একটা হচ্ছে কমপ্লায়েন্ট, যারা নিয়ম কানুন মেনে চলছে তাদেরকে মনিটর করা। আর যারা নিয়ম কানুন মেনে চলছে না, সেই সব জায়গায় বাংলাদেশ ব্যাংক যেভাবে প্রাইভেট ব্যাংকে অবজারভার দেয়, প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটিতে সরকারের পক্ষ থেকে অবজারভার দেওয়া উচিত, তাদের কাজ ওভারসিভ করার জন্য। এরা টাকা পয়সা রিসিভ করে সময় মতো সার্টিফিকেট দিয়ে দেয়, ঠিক মতো। যত কম ক্লাস তত বেশি লাভ। এটা তো খুবই খুবই আপত্তিকর। এবং এই সার্টিফিকেট বিক্রির মাধ্যমে ভুয়া ডিগ্রিদারি তৈরি করা, এবং তারা কাজ বাগাই নিচ্ছে, কিন্তু সে কাজ তো তারা করতে পারবে না। প্রাইভেট ইউনিভার্সিটি আমাদের দেশে একটা বিরাট সম্ভাবনা ছিল। প্রাইভেট সেক্টরে তারা ঠিক মতো পড়াশোনা করাইলে, প্রচুর ছাত্র ভর্তি হলে তারা কিছু লাভ করে, সেটা আমরা মাইনে নিতে পারতাম। কিন্তু এইটা তো এখন এখন ইউজিসি ইউজিসি হ্যাঁ, যেটা আছে সেখানে কি গোয়েন্দা ডিপার্টমেন্টেও কানেক্ট করা, যে আপনার তাদেরকে গোয়েন্দা ডিপার্টমেন্ট দিয়ে যে ভুয়া বিশ্ববিদ্যালয় খুলে, ভুয়া কলেজ খুলে, ভুয়া সনদ বিক্রি করে, সেই সনদ দিয়ে এখানে বাংলাদেশের মতো জায়গায় স্বাধীন দেশে চাকরি নেই, গভর্নমেন্ট সেক্টরে, প্রাইভেট সেক্টরে, সেখানে ইউজিসি কে আরো মানে পর্যাপ্ত তার নিয়ম কানুন সংস্কার করে প্রয়োজনে সেখানে সরকারের গোয়েন্দা বিভাগকে কানেক্ট করে এই জায়গাগুলো কন্ট্রোল করা উচিত। হ্যাঁ, করা উচিত, করা উচিত। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে প্রাইভেট ইউনিভার্সিটির জন্য একটা শক্তিশালী একজন মেম্বারের অধীনে একটা টিম ওয়ার্ক, এবং সেখানে আপনি যেটা বলছেন ইন্টেলিজেন্স ওয়ার্ক করার মতো লোক, তাদের দুদকের যে, নিজস্ব গোয়েন্দা নেট। হ্যাঁ, হ্যাঁ, গোয়েন্দা। ইউনিভার্সিটি কমিশন অডিট টিম গঠন করতে পারে। ইউনিভার্সিটি টিম গঠন করতে আছে তো, এটা আরো আরো একটু শক্তিশালী ভাবে গড়ে তোলা। অডিট টিম আছে নিশ্চয়ই, না থাকার তো কথা না। আপনার শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মানে মাউসির, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তাদের তো অডিট টিম আছে।
এবং এইটা নিয়ন্ত্রণে আনা দরকার। কারণ আমাদের দেশে দুর্ভাগ্যজনকভাবে পাঠশালা বলেন, কিন্ডারগার্টেন বলেন, হাই স্কুল বলেন, একটা মান বজায় রাখে। আনফরচুনেটলি উপরে সে পাবলিক ইউনিভার্সিটির বাইরে প্রাইভেট ইউনিভার্সিটির উপরে সারি 10-12টা বাদ দিলে বাকিরা কোনো মান বজায় করছে না। এগুলো মূলত সার্টিফিকেট ডিস্ট্রিবিউটিং এজেন্সি হয়ে গেছে। সেটা দুর্ভাগ্যজনক, সেটার হ্রাস টেনে ধরা দরকার, কারণ অনেক ছেলেমেয়ের জীবন নষ্ট হয়ে যাচ্ছে এবং পড়াশোনা না করে সার্টিফিকেট নেওয়ার একটা প্রবণতা তৈরি হচ্ছে। এবং আপনি জানেন এর ইন্টার অবস্থাটা যে নেটওয়ার্ক মানে আছে এটা তো কোনো মন্ত্রণালয়ের অধীন, কিন্ডার গার্ডেন এটা তো কোনো মন্ত্রণালয়ের অধীনে না, কোনো মন্ত্রণালয়ের অধীনে না। এখন একটা রেজিস্ট্রেশন অ্যাক্ট করছে, নতুন ভাবে একটা রেজিস্ট্রেশন অ্যাক্ট করছে। একটা শৃঙ্খলার মধ্যে আনা উচিত। শিক্ষা এবং স্বাস্থ্য, শিক্ষা স্বাস্থ্য দুটাকে পুরো শৃঙ্খলা আনা কিভাবে যায় সেভাবে সরকারকে বিশেষ একটা প্রোগ্রাম হাতে নেওয়া উচিত শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে। অবশ্যই শৃঙ্খলার মধ্যে কি সেগুলো অবশ্যই, এবং প্রাইভেট ইউনিভার্সিটি একটা বড় অংশ সত্যিকারের স্টুডেন্টদের জন্য হয় নাই। এটা কি করতেছে জানেন? ধরেন একটা ইন্স্যুরেন্স কোম্পানির এমডি, তার একটা মাস্টার সার্টিফিকেট দরকার। সে প্রাইভেট সার্টিফিকেটটার নাম কষ্ট ভর্তি হয়, সময় পার করে সার্টিফিকেট নিয়ে জমা দেয়, অনুমোদন নিয়ে এমডি হয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় এগুলো যাদের বয়স 60, 50, 55 হয়ে গেছে তারা ওই ছাত্রোচ্চার দিচ্ছে। এটা একটা 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 মানে একটা দুষ্ট লোকদের একটা আখড়ায় পরিণত হয়ে গেছে। এটাতে হাত দেওয়া উচিত, সিরিয়াসলি দেখা উচিত। এবং বিশ্ববিদ্যালয় আপনি মঞ্জুরি কমিশন আর্গুমেন্ট বলুন স্যার, বলুন। এই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আওতায় এটা করা যেতে পারে। একজন মেম্বারের নেতৃত্বে একটা ফুল ফ্লেজেড ডিভিশন যদি থাকে, এখানে অডিট উইং থাকে, ইন্টেলিজেন্স উইং থাকে, মনিটরিং উইং থাকে, তারপরে অ্যাক্রিডিশন করা, তাদের মানে কোয়ালিটি কন্ট্রোল করা, একটা কোয়ালিটি কন্ট্রোল থাকে। আমি মনে করি তাহলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কিন্তু পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রে তাদের রোলটা হচ্ছে ফ্যাসিলিটেটর, বাজেট অ্যালোকেট করা। সরকারের যে টাকাটা পাবলিক ইউনিভার্সিটিদেরকে মঞ্জুরি কমিশনের মাধ্যমে সেটা দেওয়া হয়। মঞ্জুরি কমিশন বিশ্ববিদ্যালয়ের চাহিদা, ছাত্র সংখ্যা, মানের উপর ভিত্তি করে পাবলিক ইউনিভার্সিটি প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয় দেখাশোনার জন্য সিনেট, সিন্ডিকেট আছে, ভিসি আছে, তার একাডেমিক কাউন্সিল থেকে শুরু করে নানান ধরনের আছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সেখানে বিশেষ কিছু করণীয় নাই। কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি কয়েকটা যদি বাদ দেন, সত্যিকার অর্থে কোনোটা দেখা যায় ওয়ান ম্যান শো, ফ্যামিলি, একটা মানে ফ্যামিলির লোকজন মিলে একটা ট্রাস্টের আন্ডারে এটা চালাচ্ছে। ফলশ্রুতিতে এগুলার ম্যানেজমেন্ট কোনো কোনো জায়গায় অজগা পাড়াগাঁয়ের হাই স্কুলের চেয়ে এদের ম্যানেজমেন্ট পোর। কোনো জবাব দিতে না। আপনি একটা স্কুল যদি খুলেন, টিচার না গেলে এলাকার লোকজন এসে ধরে কেন টিচার আসে না। প্রাইভেট ইউনিভার্সিটি এই ধরনের কোনো আপনার দায়বদ্ধতা নাই। এখানে অ্যাডাল্ট স্টুডেন্টরা পড়ে, এখানে যেখানে ক্যাম্পাস সেখানে ছাত্র আসে 10 মাইল 20 মাইল দূর থেকে আসে, 5 মাইল 5 কিলো দূর থেকে আসে। এটা কোনো বিশেষ লোকালিটির না। স্কুল স্কুল পাঠশালার বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা এলাকার, ওই এলাকার লোকদের একটা দায় থাকে, দায়িত্ব থাকে। প্রাইভেট ইউনিভার্সিটি তো এটা কারো না। একটা আপনার একটা জায়গায় করলো, বিভিন্ন জায়গায় লোকজন এসে ভর্তি হয়, সকালে ক্লাস হয়, সন্ধ্যায় ক্লাস হয়। যেমন ছাত্র মানে বহু বিচিত্র ধরনের ছাত্র, বহু বিচিত্র ধরনের শিক্ষক। এটা অবশ্যই খুব দ্রুত এটাকে একটা স্ট্যান্ডার্ডে আনা উচিত। এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে এটা যদি করা যায় তাহলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান যদি বাড়ে, এটা দুটো কাজ হবে। যে মেধাবী ছাত্ররা পাবলিকে ভর্তি তারা সেখানে যেতে পারবে, আর সেখানে যদি আয় উপার্জন বেশি হয় তাহলে দরিদ্র ছাত্রদের কনসেশন স্টাইপেন্ড সেগুলো দিতে পারে আর কি। দিয়ে সেখানে গবেষণামূলক কাজ যদি শুরু করা হয়, এটা ফান্ডিং করার জন্য আন্তর্জাতিক বিভিন্ন এজেন্সি আছে। কিন্তু আন্তর্জাতিক এজেন্সি যখন এগুলা করতে যায়, আপনার ক্রাইটেরিয়াটা দেখে, শিক্ষক আছে কিনা, রিসোর্স পার্সন আছে কিনা, ল্যাব আছে কিনা, লাইব্রেরি আছে কিনা, প্রত্যেকটা ডিপার্টমেন্টের ডিসিপ্লিনে প্রয়োজনীয় সংখ্যক প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে কিনা। এখন এগুলো যদি কমপ্লাই না করেন, আন্তর্জাতিক ডোনাররা তো আপনাকে রিসার্চে ফান্ড দিবে না। আমাদের এখানে গবেষণার কাজ তো পাবলিক ইউনিভার্সিটিতেও কম, আর সেখানে প্রাইভেট ইউনিভার্সিটিতে যদি এটা আনতে যায় তাহলে তাকে রিসার্চে ফান্ডিং লাগবে। ফান্ডটা কোত্থেকে পাবে? সে সে তো কমপ্লায়েন্ট না, এক্সেপ্ট ফিউ, সে কমপ্লায়েন্ট না। তারপরে ধরেন যে প্রাইভেট ইউনিভার্সিটি যে ক্যারিকুলাম, এটা কে ডিসাইড করতেছে?
কন্টেন্টসটা কে দিচ্ছে, এবং এই মানে এটা যে মানে পরিসর, যেটা শিক্ষার পরিসর কোথায় পৌঁছাবে, কি কি অবজেক্টিভের উপর পড়াচ্ছে, কোন কোন আইটেমটা তারা ক্লিয়ার করবে, পাশ করলে কি শিখবে, কোনো ধারণা নাই। আপনি যদি সরকারি বাদ দেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের আপনার মানে এমবিএ বিবিএ এর সাথে মানে দশম স্থানে অবস্থান করা বিশ্ববিদ্যালয়ে ধরেন, দেখবেন যে মানের আকাশ পাতাল তফাৎ, আকাশ পাতাল তফাৎ হয়ে যাচ্ছে। এটা তো কাম্য না কোনো মতে। বিএনপি বেসরকারি বিশ্ববিদ্যালয় কনসেপ্টের উদ্ভাবক। 1992 সালে তারা বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন পাশ করে। পরবর্তীকালে আওয়ামী লীগ 2010 সনে একটা আইন করছে এটাকে আরো করার, কিন্তু আওয়ামী লীগের আমলে বিশ্ববিদ্যালয়গুলো একেবারেই ফিলান্থ্রপিস্টের পরিবর্তে, প্রকৃত সমাজ ব্যক্তিদের পরিবর্তে ইনকাম আর্নিং এর একটা ইয়েতে চলে গেছে। এবং বিশ্ববিদ্যালয়ে 15.5 বছরে সবচেয়ে বেশি দখল বেদখলের শিকার হয়েছে, সবচেয়ে বেশি দখল বেদখলের শিকার হয়েছে। জনস্ট কোম্পানিতে কমিটি একটা বানাইয়া সিলমাইরা বিশ্ববিদ্যালয় দখল করেছে, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী সর্বত্র এইগুলোতে ঢুকে গেছে আপনার মনে করেন ব্যবসা বাণিজ্য করার লোকজন। এদের যারা শিক্ষিত না, শিক্ষার গুরুত্ব বুঝবে না, তাদের দিয়ে শিক্ষা পেতে পড়লে তো বিপজ্জনক। সে দেখে একটা ছেলে ভর্তি হইলে এককালীন 4 লাখ, 5 লাখ, 8 লাখ টাকা পাওয়া যায়, বাকি তো তার মাথার হ্যাঁ, মধ্যে নেই। সব বাণিজ্যিক হয়ে গেছে একচেটিয়া। আমরা সেই প্রত্যাশা করব শিক্ষা যেন আসলে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসে। বিশেষ করে এই বিস্তারিত রাজ্য, পাশাপাশি স্বাস্থ্য সেক্টর আবারও অ্যাডভোকেট আপনাকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা আছি। আগামীতে অন্য কোনো আয়োজনে আপনি সহ দেখা হবে। দর্শকবৃন্দ, আপনারা আমাদের কন্টেন্টকে ইয়ে করবেন, আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনার সাবস্ক্রাইব আমরা আগামীতে অন্য আয়োজনে আপনার সাথে দেখা হবে আবার।
হুম। কথা বলছিল না সাহায্য দরকার